সো হাই ফ্রেন্ডস, দি মাইলেজের পক্ষ থেকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসা হয়েছে। এই ভিডিওটা সম্পূর্ণ হতে চলেছে হচ্ছে ট্রেনে কিভাবে বাইক পার্সেল করে নিয়ে যাওয়া যায়। অনেকেই লাদাখ ট্রিপ করতে চান, বাট এখান থেকে নিজের গাড়ি নিয়ে যেতে মানে অতটা চালিয়ে যাওয়ার সমস্যা থাকে, অথবা ওখান থেকে যদি আপনি গাড়ি ভাড়া করেন তাহলে 1,500-2,000 টাকা পার ডে ভাড়া চলে যায়। তো সেক্ষেত্রে নিজের গাড়ি নিয়ে গেলে সব থেকে ভালো রিজনেবলে আপনারা লাদাখ বাইক ট্রিপ করতে পারবেন। তো আমি এখানে বলতে চলেছি যে ট্রেনে করে কিভাবে লাদাখ না, অ্যাকচুয়ালি ট্রেনে করে যে কোনো ভারতের যে কোনো জায়গাতে আপনারা বাইক কীভাবে পার্সেল করতে পারবেন সেই প্রসিডিওরটা সম্পূর্ণ ডিটেলসে আমরা এখানে বলতে চলেছি। আমরা কিছু কিছু পয়েন্ট কভার করবো এখানে। যেরকম প্রথম হচ্ছে বাইক কতক্ষণ আগে জমা দিতে হয়। তো বাইক কতক্ষণ আগে জমা দিতে হয় বলতে এইটা নিয়ে অনেক জায়গায় আমি ফেসবুকে হোক ইউটিউবে হোক অনেক জায়গায় প্রশ্ন দেখেছি যে বাইক আমি কতক্ষণ আগে, অর্থাৎ ট্রেন ছাড়ার কতক্ষণ আগে আমি বাইক জমা দেবো। তো অনেকে লিখে 4 ঘন্টা, অনেকে লিখে 6 ঘন্টা। তো সেক্ষেত্রে এটা আমি ক্লিয়ার করবো কি কি ডকুমেন্ট লাগে সেটা আমি ক্লিয়ার করব। আর কিভাবে পার্সেল করা হয় সেই প্রসিডিওরটা ফুললি একদম ডিটেলসে ভিডিও সমেত আমি ডিটেল করতে চলেছি। আর সঙ্গে থাকবে হচ্ছে ট্রেনের খরচ কত, বাইকের খরচ কত, এবং যেখানে আপনি বাইক পাঠালেন সেখান থেকে বাইক কিভাবে রিসিভ করতে হয়, তার জন্য কি ডকুমেন্ট লাগে, সব কিছু আমি ভিডিওতে এক এক করে ক্লিয়ার করব। তো প্রথমে আসি বাইক কতক্ষণ আগে জমা দিতে হয়। নর্মালি কলকাতা স্টেশন থেকে আমি বাইক নিয়ে গেছিলাম জম্মুতামি এক্সপ্রেসে। তো বাইক জমা দেওয়ার, বাইক এখানে কলকাতা স্টেশনে বাইক জমা দেওয়ার টাইম হচ্ছে আগের দিন বিকেল 4টে। অর্থাৎ যদি আপনার সোমবার ট্রেন থাকে তাহলে আপনি রোববার বিকেল 4টেতে আপনার বাইক জমা দিতে পারবেন। গিয়ে ওখানে বাকি প্রসিডিওর মানে করে বাইকটা ওখানে জমা দিয়ে আসতে পারবেন। সেই বাইক আপনার সোমবারের গাড়িতে চলে যাবে। এটা হচ্ছে প্রসিডিওর। এবার আপনি 4 ঘন্টা আগেও যেতে পারেন, 6 ঘন্টা আগেও যেতে পারেন, আপনি যে কোনো সময় যেতে পারেন। কিন্তু তার জন্য আপনার বাইকের ট্রেনে বাইক যাওয়ার ফাঁকা স্লট লাগবে। ফাঁকা স্লট বলতে আমি একটা জিনিস বলে দিই, একটা ট্রেনে দুটো বা 3টে বাইকের বেশি নেয় না। কলকাতা স্টেশনের একটা নিয়ম আমি জিজ্ঞেস করেছিলাম, ওরা টোটাল 1400 কিলো মাল একটা বগিতে নেয়। তো সেক্ষেত্রে এক একটা বাইক ওরা 200 কিলো করে ওজন ধরে। তো এক একটা বাইক 200 কিলো মানে দুটো বাইক ওরা 400 কিলোর জন্য 400 কিলো হিসাবে দুটো বাইকের জন্য ওরা জায়গা রাখে, এবং 1000 কিলো জায়গা ওরা রাখে হচ্ছে বিভিন্ন মালপত্র যেটা যাবে ট্রেনে তার জন্য। তো ওরা আমাদের বলেছিল যে একটা ট্রেনে একমাত্র দুটো বাইক যায়। এবার যদি অন্যান্য জিনিসপত্র ফাঁকা থাকে, যদি না যায়, তখন ওরা 2 বা 4টে বাইক একদিনে পৌঁছে দেয়। তো সেক্ষেত্রে এইরকম রিস্ক না নেওয়াই ভালো। তো আমার মতে বলে হচ্ছে আগের দিন গিয়ে আপনারা বাইক বুক করুন, তাহলে বাইকটা স্টেশনে জমা দিয়ে দিলেন, পরের দিন ট্রেনের সঙ্গে আপনার বাইক চলে গেল। তো এটা হচ্ছে কতক্ষণ আগে বাইক দেওয়া যায়। তার মানে আপনি বিকেল আগের দিন, মানে যেদিন আপনার ট্রেন থাকবে, যেদিন আপনি বাইক পাঠাতে চাইছেন, সেদিন তার আগের দিন বিকেল 4টের সময় আপনি বাইক জমা করে দিতে পারবেন। সব কিছু প্রসিডিওর ফর্ম ফিল আপ করে টাকা পয়সা দিয়ে বাইকটা জমা দিয়ে চলে আসতে পারবেন। আপনার বাইক পরের দিন ট্রেনে চলে যাবে। এমার্জেন্সি কেসে যদি কোনো আর্মি অথবা কোনো কিছু জিনিস যায় ট্রেনে করে, তাহলে বাইক নাও যেতে পারে, সেটা হয়তো পরের দিন যাবে। ট্রেনে বাইক দুরকমভাবে নিয়ে যাওয়া যায়। একটা হচ্ছে আপনি যখন ট্রেনে ট্রাভেল করছেন সেই ট্রেনে আপনার সাথেই বাইকটা চলে গেল অ্যাজ এ লাগেজ হিসাবে। সেক্ষেত্রে আপনার বাইক ওখান থেকে যখন ট্রেন থেকে বাইক নামাবে তখন আপনি বাইক হাতে পেয়ে যাবেন। আর একটা প্রসেস হচ্ছে আপনি যে ট্রেনে আছেন সেই ট্রেনে বাইক না গিয়ে আপনি হয়তো ফ্লাইটে গেলেন, অথবা আপনি যে আগের দিন বাইক পাঠিয়ে দিলেন, এরকম আপনি করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে বাইকটা আগে মানে ওরকম মানে যে ট্রেনে আপনি পাঠাবেন সেই ট্রেনের একদিন আগে আপনি বাইকটা তুলে দিতে পারেন, অথবা যে কোনো সময় আপনি গিয়ে তুলে দিন বাইকটা। তো বাইকটা নিজে নিজেই ট্রেনে করে চলে যাবে, ওখান থেকে নামিয়ে রাখা হবে, আপনি গিয়ে বাইকটা রিসিভ করে নেবেন। অ্যারাইভিং প্ল্যাটফর্ম থেকে রিসিভ করবেন, সেখানে আপনি প্রথম 6 ঘন্টার পরে আপনাকে 10 টাকা, কোনো স্টেশনে 20 টাকা পার ঘন্টা হিসাবে চার্জ করা হয়। অর্থাৎ আপনি যদি 20 ঘন্টার জন্য, মানে ট্রেন থেকে বাইক নামার পর 20 ঘন্টা পর যদি আপনি বাইক নেন, তাহলে আপনাকে 400 টাকা অ্যাজ এ ফাইন ওখানে জমা করতে হবে। এই হচ্ছে প্রসিডিওর। এবার আসি কী কী ডকুমেন্ট লাগবে। একটা বাইক পার্সেলের জন্য আপনার বেশি নয়, মাত্র 3টে ডকুমেন্টের প্রয়োজন। সেটা হচ্ছে, একটা হচ্ছে আরসি, বাইকের আরসি যেটা ব্লু বুক বলি আমরা, একটা হচ্ছে বাইকের ইন্স্যুরেন্স, আর হচ্ছে আপনার আধার কার্ড। এই 3টে ডকুমেন্ট হলেই আপনার বাইক পার্সেল করার জন্য সাফিসিয়েন্ট ডকুমেন্ট। এই 3টে ডকুমেন্টের উপরে আপনার বাইক পার্সেল হয়। এবার আসি বাইক কীভাবে পার্সেল করার প্রসিডিওর, যেটা মেন আমরা জানতে চাই সবাই। তো বাইক পার্সেল করার প্রসিডিওর হচ্ছে, আমি দুটো স্টেশনের বাইক পার্সেল করার প্রসিডিওর দেখাবো। একটা হচ্ছে আমি কলকাতা স্টেশন থেকে জম্মুতে গাড়ি পাঠিয়েছিলাম, সেই প্রসিডিওরটা দেখাবো। আবার যখন আমি কালকা থেকে হাওড়াতে গাড়ি পাঠিয়েছিলাম, দুটো প্রসিডিওরই এখানে পরপর আমি দেখাবো। তো প্রথমে আমি দেখাই কলকাতা স্টেশন থেকে জম্মু পাঠানোর প্রসিডিওর। তো কলকাতা স্টেশনে একদম আপনি যখন ঢুকছেন, কলকাতা স্টেশনে একদম বাদিকে হচ্ছে পার্সেল অফিস, অথবা যে কোনো স্টেশনে আপনি পার্সেল অফিসে পৌঁছে যাবেন। পার্সেল অফিসে পৌঁছে গেলেই আপনাকে সেখানে সর্বপ্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে পার্সেল অফিসে ঢোকানোর আগে গাড়িটা পার্সেল অফিসের ঠিক বাইরে
কিছু লোকজন থাকে, তাদের কাছ থেকে আপনাকে বাইকটাকে র্যাপিং করাতে হবে। এই র্যাপিংয়ের চার্জেস ওরা বলে দেয়, কেউ 700 নেয়, কেউ 500 নেয়, কেউ 600 নেয়। এটা একটা স্টেশনে এক এক রকম। যেরকম আমি এই কলকাতা স্টেশনে বাইক পার্সেলের জন্য আমার কাছে 750 টাকা বলেছিল, আমি কথা বলে 700 টাকা করে। প্রথম প্রসিডিওর যেটা থাকে সেটা হচ্ছে বাইকটা থেকে পুরো তেলটাকে ওরা বার করে ফেলে। এখানে আমার বাইক থেকে পুরো তেলটা বার করে ফেলা হচ্ছে, একদম যতটা তেল থাকে পুরো ড্রাই করে দেওয়াই হচ্ছে নিয়ম, কারণ কোনো বাইকের তেল সমেত তুমি বাইক নিয়ে ট্রেনে উঠতে পারবে না। তো এটা হচ্ছে বাইক পার্সেল করার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে হ্যান্ডেলের উপরে কোনো জিনিস যেন না থাকে। হ্যান্ডেলের উপরে যেরকম আমার এখানে একটা ভাইজার ছিল কাচের, সঙ্গেই লুকিং গ্লাসগুলো আমি সবই খুলে দিচ্ছি, কারণ রেলের গাড়ি নিয়ে গেলে খুব চান্সেস থাকে এর উপরের জিনিসগুলো ভেঙে যাওয়ার, অর্থাৎ কারোর ভাইজার ভেঙে যাওয়া, এই লুকিং গ্লাস ভেঙে যাওয়া। ওই জন্য আমি লুকিং গ্লাসগুলোকে খুলে নিচ্ছি, যাতে নিয়ে যাওয়ার সময় আমার কোনো রকম সমস্যা না হয়। এটা অবশ্যই মাথায় রাখবে যে হ্যান্ডেলের উপরে যেন কোনো জিনিস না থাকে, সেটা যেন খুলে নেওয়া হয়। তো আমার গাড়ি সম্পূর্ণ তেল বের করে নেওয়া হয়েছে। এখন অফিসার এসে চেক করে নিয়ে গেছে, সেটা ভিডিও করতে বারণ করেছে। এখন গাড়িটা র্যাপিং হচ্ছে। তো র্যাপিং করার সময় ভালো করে খেয়াল রাখবে যেন পিচবোর্ডগুলো ভালো ভালো দেয়, ভালো ঠিকঠাক পিচবোর্ড দেয়। অনেক সময় এরা পুরনো পিচবোর্ড দিয়ে করে দেয়। তো এই হচ্ছে আমার গাড়ি র্যাপিং হচ্ছে। সামনে হেডলাইটটা সাইলেন্সার ট্যাঙ্ক এইগুলো যেন ঠিকঠাক করে র্যাপিং হয়, সেগুলো একটুখানি তোমরা ভালো করে দেখে নেবে। তো আমার গাড়ি এখন প্যাকিং রেডি। তো গাড়িটাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে বিলিং করানোর জন্য। তো গাড়ির ভিতরে নিয়ে গিয়ে বিলিং করানো হবে এখন। তো এটা হচ্ছে বিল, যেটা কলকাতা স্টেশন থেকে করে দিয়েছে। তো এই কাউন্টারে এই বিলটা জমা দিতে হয়। এই কাউন্টারে এই বিলটা জমা দিয়ে এখান থেকে টাকা পয়সা জমা দিয়ে এখান থেকে একটা রসিদ পাওয়া যায়। সেই রসিদটা হচ্ছে আমাদের রিসিভ করার রসিদ। তো এটা হচ্ছে আলটিমেটলি ফাইনাল প্যাকিং আমার গাড়ির মধ্যে নিজের নাম, কোথায় যাবে সেই ডেস্টিনেশন এই স্লেটটার মধ্যে লিখে দেওয়া হয়, যাতে যখন নামাবে তখন যাতে এদের নামাতে সুবিধা হয়। এটা খুব আবশ্যিক। এখানে ফোন নাম্বার, ডেস্টিনেশন, স্টেশন সব কিছু লেখা থাকে। এবার এইখানে একটা জিনিস খুব প্রয়োজন হয়, সেটা হচ্ছে ইন্স্যুরেন্সের পেপারে গাড়ির ভ্যালুয়েশন কত আছে, সেই অনুযায়ী গাড়ির পাঠানোর খরচ ডিপেন্ড করে। মানে গাড়ি পাঠাতে কত খরচ হবে সেটা ডিপেন্ড করে আপনার ইন্স্যুরেন্সে গাড়ির ভ্যালুয়েশন কত আছে। তো ইন্স্যুরেন্সে যদি গাড়ির ভ্যালুয়েশন বেশি থাকে তাহলে খরচ কিছুটা বেশি, আর ইন্স্যুরেন্সে যদি গাড়ির ভ্যালুয়েশন কম থাকে তাহলে খরচ কিছুটা কম। তো এখানে আমার ইন্স্যুরেন্সে গাড়ির ভ্যালুয়েশন দেওয়া ছিল 1,40,000 টাকা। সেক্ষেত্রে আমার গাড়ি পাঠাতে এখান থেকে খরচা পড়লো হচ্ছে 3683 টাকা, শুধু গাড়ি পাঠানোর চার্জ। সঙ্গে 700 টাকা হচ্ছে প্যাকেজিং চার্জ, আর কোনো চার্জেস আমার লাগেনি। তো আমি কালকা স্টেশনের, এটা হচ্ছে কালকা স্টেশনের গাড়ি প্রসিডিওর মোটামুটি প্রথম দিকটা সেমই। এখান থেকে গাড়ি তেল সব বের করে দেওয়া হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তেল সব বের করে দেওয়া হচ্ছে কালকা স্টেশনে, যেরকম ন্যাচারালি প্রত্যেক স্টেশনে আপনারা কলকাতা স্টেশনেও দেখেছিলেন যে তেল পুরো ড্রাই করে দেওয়া, এখানেও সেম টু সেম তেল ড্রাই করে দেওয়া হচ্ছে। তেল ড্রাই করার পরে এখানে আসছে র্যাপিং পার্ট। কালকা স্টেশনে র্যাপিং করা হচ্ছে এখানে। তো দাদার নাম হচ্ছে পাপ্পু, ইনি এখানে পুরোটাই দেখাশোনা করেন। তো কালকা স্টেশন থেকে যদি গাড়ি তুলতে অবশ্যই একবার দাদার সাথে কন্ট্যাক্ট করে তারপরেই গাড়ি তুলবেন, অনেকটা সুবিধা হবে। মোটামুটি এখন রেডি হয়ে গেছে, খুব ভালো প্যাকিং করেছে দাদা, সেলাই করে সুন্দর করে প্যাকিং করে দিয়েছে। কলকাতা স্টেশনের থেকে এখানে প্যাকিং খুব ভালো, আর দাদা চার্জও নিয়েছে 500 টাকা মতো। এই আমার গাড়ি তৈরি হয়ে রেডি। তো ইনি হচ্ছে পাপ্পুদা, ইনি আমার গাড়ি পুরো रेडी করেছে। तो पाप्पू दा কিছু জিজ্ঞেস করে নি। दादा एक दिन में कितना गाड़ी, मतलब एक ट्रेन में कितना गाड़ी जाता है दादा? ट्रेन में तो अभी 4 गाड़ी जाए। 4 गाड़ी जाता है। तो पैकिंग के लिए आप पैकिंग लिए नहीं, पैकिंग लोडिंग सब 700 रुपये हो जाता है। आपको कॉल करके आएगा तो ज़्यादा जरूरी है, वो बेटर होता है। आप कॉल करके आएंगे तो थोड़ा मतलब होगा कि नहीं ये कौन, हाँ जल्दी होगा कि नहीं होगा वो सब बता देंगे फ़ोन में। तो आपको कॉल करने से पूरा एकदम हाँ। सब कुछ कंप्लीट हो जाएगा। बाकी ठीक है।
তো আপনার নাম্বার मैं डाल दूंगा। সেখানে আমাকে নিজেকে ফর্ম ফিল আপ করতে হয়েছে। কালকা স্টেশনের ফর্মটা আমি নিজে ফিল আপ করেছি। ওখানকার যিনি অফিসার ছিলেন তিনি খুব ভালো ছিলেন, তিনি আমাকে অ্যাডভাইস করেছিলেন যে গাড়িটা তুমি ভ্যালুয়েশন একটু কম দেখাও, তাহলে তোমার খরচ কম পড়বে। তো সেক্ষেত্রে আমি এখানে ভ্যালুয়েশন একটু কম দেখানোতে আমার এখানে খরচ কম পড়েছে। বলতে আমার এখানে কালকা থেকে আমার গাড়ি হাওড়া পৌঁছাতে খরচ পড়েছে 2600 টাকা, আর যিনি প্যাকিং করেন তিনি নিয়েছেন 500 টাকা, অর্থাৎ 3100 টাকায় আমার সব কিছু মিটে গেছে। যেখানে আসার সময় আমার খরচা পড়েছিল টোটাল 3683 আর 700 টাকা, প্রায় ধরুন 4400 টাকা। গাড়ি পাঠানো সেফ কি সেফ না, এটা হচ্ছে পুরোপুরি আপনার উপর, মানে আপনার নিজের বিশ্বাসের উপর। কারণ গাড়ির পাঠালে অনেকের গাড়ি আমি দেখেছি ক্ষতি হয়, মানে আমার গাড়ির কোনো ক্ষতি হয়নি, আসার সময় হয়নি, যাওয়ার সময় হয়নি। তো এটা আমার খুব ভালো ভাগ্য বলতে পারেন। বাট অনেকের গাড়ি দেখেছি ক্ষতি হয় মানে লেগ গার্ড ভেঙে যায়, অনেকের ফুয়েল ট্যাঙ্কে ট্যাপ হয়ে যায়, অনেকের সাইলেন্সার পাইপের প্রবলেম হয়, অনেকের হ্যান্ডেল বেঁকে যায়, আরও অনেক রকম সমস্যা হয়। বাট আমার কোনো রকম সমস্যা হয়নি, মানে যাতায়াত দুটো মিলিয়ে আমার কোনো রকম প্রবলেম হয়নি। আর একটা কথা আমি বলে দিই, সেটা হচ্ছে রিসিভ করার সময় কী কী ডকুমেন্ট লাগে। রিসিভ করার সময় হচ্ছে আমরা যখন এই ফর্মটা ফিল আপ করেছিলাম, এই ডান দিকে যে ফর্মটা দেখা যাচ্ছে, এই ফর্মটা যখন ফিল আপ করে গাড়িটা যখন আমরা দিয়েছিলাম, এই ফর্মটা যখন জমা দিয়েছিলাম, তখন আমি টাকাটা পে করার পর আমাকে এখান থেকে একটা রসিদ দেওয়া হয়েছে। এই রসিদটা আমি দেখিয়ে দিই, এটা হচ্ছে সেই রসিদটা। এই রসিদটা দেখাতে হয় হচ্ছে যেখান থেকে আমি গাড়ি রিসিভ করবো সেখানে। এই রসিদটা দেখিয়ে সঙ্গে আমার আধার কার্ডটা দেখিয়ে গাড়িটা এখান থেকে আমাকে ছাড়াতে হয়। তো এইটা খুব মানে ইম্পর্টেন্ট ডকুমেন্ট, ভালো করে দেখে নাও। এই রসিদটাকেই নিয়ে গিয়ে আমাকে গাড়ি ওখান থেকে পার্সেল অফিস থেকে ছাড়াতে হবে। তো ওখানে মানে প্রসিডিওর সেরকম কিছু না, জাস্ট এই রসিদটা আর আধার কার্ডটা দিলে ওরা কম্পিউটারে এন্ট্রি করে নেয়। যদি দেখে লেটে রিসিভ করছে তাহলে তার জন্য এক্সট্রা ফাইন চার্জ করে, সেটা ক্যাশ হাতে দিয়ে দিলে সঙ্গে সঙ্গে তারা গাড়িটা দিয়ে দেয়। আর প্রত্যেক স্টেশনে কুলি থাকে বলতে গাড়ির পার্সেলের ওখানে কুলি থাকে। তারা কি করে, গাড়িটাকে কেটে আপনাকে পুরো মানে সব কিছু ছাড়িয়ে দেয়, মানে যেগুলো র্যাপিং ছিল সেই র্যাপিংগুলো ছাড়িয়ে দেয়। তার জন্য 100 টাকা 150 টাকা যে যেরকম চার্জ করে। আপনি চাইলে এটা নিজেও করতে পারেন, ওদেরকে দিয়ে করাতেই হবে এরকম কোনো ব্যাপার নয়। বাট ওদেরকে দিয়ে করালে কি হয়, তেলটা যে ড্রাই হয়ে গেছে ওখানে একটু তেলের ব্যবস্থা ওরা করে দেয়। হয়তো টাকা নেই, কিন্তু আপনি দাঁড়িয়ে থেকে ওখানে তেল পেয়ে যাবেন, এটুকু ওরা করে দেয়। তো এটাই হচ্ছে আমার গাড়ির পার্সেলের ভিডিও। এরপরেও যদি কোনো রকম কোনো মানে কোয়ারি থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করুন। আমি প্রত্যেক কটা কমেন্টে মানে যথাযথ উত্তর দিয়ে আপনাদের হেল্প করব। তো বাই।